এটা একটা কুতর্ক, আমি বিতর্ক বলবো না যে ৭১ বড় না ২৪ বড়, এটা তো দরকার নাই তো। রবীন্দ্রনাথ বড় না নজরুল বড়, দরকার নাই তো। যার যার ভূমিকায় সে স্বতন্ত্র। যেই প্রজন্মটা ২০২৪ ঘটিয়েছে বা সামনের কাতারে ছিল, তারা তো ৭১ তো দূরের কথা, ৯০ও দেখে নাই। এদের বয়স কত? ১৫, ১৬, ২০, ২৫, এর বেশি তো না। তো যেটা হয়েছে, ৭১ নিয়ে তো তার কোনো আবেগ থাকার কথা না, তার প্রচণ্ড আবেগ ২৪ নিয়ে। কিন্তু যে ৭১ও দেখেছে, ২৪ও দেখেছে, তার তো ৭১-এর আবেগ তো সে ভুলবে না, সে তো নিজের চোখে দেখেছে নিষ্পত্তিকা, তাই না? সমানও বলবো না আমি সমান বলবো না, এটা বলবো, আমি এভাবে বলবো যে কে কীভাবে অ্যাফেক্টেড হয়েছে। ৩০০ বছর বয়সী একজন প্রবীণ থাকলে তিনি একটা তুলনামূলক আলোচনা করতে পারতেন যে কোনটা সবচেয়ে বড় ঘটনা। আমরা যদি বড় ক্যানভাসে চিন্তা করি, কিন্তু আমাদের নজরটা খুব বেশি দূরে যায় না। আমরা এই যে নিকট অতীতের ঘটনা নিয়ে বেশি নাড়াচাড়া করি। আমি তো কলেজে পড়ি তখন, ৬৯-এর যে গণঅভ্যুত্থানটা দেখলাম, এইভাবে কিন্তু মানে সমাজের নানান শ্রেণী, নানান পেশা এবং একটা পর্যায়ে এসে এই শ্রমিকরা, এটা বিশাল শক্তি, ওরা যখন অংশগ্রহণ করলো তখন এটা মানে ব্যাপ্তিটা অনেক। এর আগে আমরা অনেক আন্দোলন দেখেছি, হয়তো রাজনীতিবিদরা করেছেন বা যেমন সাংস্কৃতিক কর্মীরা করেছেন বা বুদ্ধিজীবীরা করেছেন, ভাষা আন্দোলন একটা লিমিটেড স্ফিয়ারে ছিল, কিন্তু ৬৯টা ছিল একদম সর্বব্যাপী। আমার কাছে মনে হয়েছে তার ধারাবাহিকতা ৭১। তো এরপরে ধরেন ৭১-এর পরে কোনটা সবচেয়ে বড় ঘটনা? আমরা বলতে পারি যে কেউ বলতেবেন হয়তো ৭৫, একটা বড় রকমের পালাবদল হয়েছে। ৭৫ যে হবে এটা তো ৭১ সালে আমরা কেউ কখনো কল্পনাও করি না এইভাবে হবে পালাবদল। তার মানেটা কি? আমরা যে জন আকাঙ্ক্ষার কথা বলি, এই যে জন আকাঙ্ক্ষাটা ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ে, সেই আকাঙ্ক্ষাটা তো মানে আকাঙ্ক্ষার সাথে তো প্রতারণা হয়েছে, তাই না? তো ৭৫ তো অনিবার্য ছিল। আমি বলি যে ৭৫ নিয়ে তো দুইটা ইয়ে আছে, একটা হলো যেটা একটা ষড়যন্ত্র, আর একটা হচ্ছে এটার অনিবার্যতা। এখন যে জিনিসটাই আমার ইচ্ছার বিরুদ্ধে বা পছন্দের বিরুদ্ধে যায়, আমি সেটাকে বলে দিই ষড়যন্ত্র। এবং এটা পাকিস্তানে যে লিয়াকত আলী খানের সরকার থেকে শুরু করে ভিন্ন মতাবলম্বী মানেই হচ্ছে ষড়যন্ত্রকারী, তখন বলতো ভারতীয় এজেন্ট, এবং এই ধারা চলেছে লিয়াকত আলী খান থেকে শুরু করে ইয়াহিয়া খান পর্যন্ত, প্রত্যেক শাসক। এবং উত্তরাধিকার সূত্রে আমাদের শাসকরাও ৭১-এর পরে একই তত্ত্ব তারা ফেরি করে যে ভিন্ন মতাবলম্বী মানেই হলো কেউ পাকিস্তানি এজেন্ট বলে সুখ পায়, কেউ ভারতীয় এজেন্ট বলে সুখ পায়, ষড়যন্ত্রকারী। সোজা কথা বলে এটা এভরি সাকসেসিভ রেজিম এই জিনিসটা করেছে, কিন্তু নিজেদের কাজটা করে নাই। ফলে এই ষড়যন্ত্র তত্ত্ব সবসময় আছে। তো আমি এই যে বললাম যে ৩০০ বছর বয়সী একজন প্রবীণ থাকলে তিনি একটা তুলনামূলক আলোচনা করতে পারতেন যে কোনটা সবচেয়ে বড় ঘটনা। আমরা যদি বড় ক্যানভাসে চিন্তা করি, কিন্তু আমাদের নজরটা খুব বেশি দূরে যায় না। আমরা এই যে নিকট অতীতের ঘটনা নিয়ে বেশি নাড়াচাড়া করি। তো যেহেতু আমি আগেরগুলো দেখি নাই, ৪৭ও দেখি নাই, তা আমার দেখা সবচেয়ে বড় যেটা আমি বলি যেটা আমি যে প্রজন্ম, সেটা হচ্ছে ৬৯-এর আন্দোলনের সময়। তখন এক ধরনের মানে মনোজাগতিক পরিবর্তন আমার মধ্যে হয়েছে। তারপরে ৭১-এর মুক্তিযুদ্ধ, এবং তারপরে তো অনেক কিছু দেখলাম। এখন আমাকে যদি তুলনা করতে বলা হয় যে ৬৯, ৭১, ৯০-এর আন্দোলন, ৯০-এর আন্দোলনে তো আমি হচ্ছি রেডিও শুনে, টিভি দেখে, টিভিতে তো এগুলো আসে না, রেডিও তখন বিবিসি টিবিসিগুলি শুনতাম, ওগুলিতে আসতো অনেক কিছু, পত্রিকা পড়ে মানে দর্শক। আর এই ২৪-এ দেখলাম একটা বড় রকমের ওলটপালট। ২৪টাও অনিবার্য ছিল এই কারণে বলবো, ৭৫ এবং ২৪-এর মধ্যে মিলটা হলো এটাই যে আপনি যদি মানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রেজিম চেঞ্জের সুযোগটা নষ্ট করে দেন, তাহলে এটা অন্যভাবে হবে রেজিম চেঞ্জটা।
সুযোগটা না। তার মানে শর্তগুলো যখন তৈরি হয়ে যায় রেজিম চেঞ্জের, তখন আজ হোক কাল হোক পরশু হোক, যেমন 75-এ দেখলাম 3.5 বছর হয়ে গেছে, এবার হয়তো হয়ে গেছে 15 বছর লাগছে। কিন্তু এটা অনিবার্য ছিল, কারণ হচ্ছে আপনি তো পরিবর্তনের সাংবিধানিক সুযোগটা রাখেন না, ফলে এইভাবে হয়েছে। এখন এই যে 1/11 কথাও আমি কিন্তু বলি যে 1/11 দুইটা সাইড আছে, একটা হচ্ছে ভিকটিম আর একটা হচ্ছে ধরেন বেনিফিশিয়ারি, যেভাবেই হোক। মানে ভিকটিমের মনস্তত্ব দিয়ে পুরোটা বিচার করলে এখানে ভ্রান্তি থাকতে পারে। তো সেই জন্য আমি বলি যে ভিকটিমের মধ্যে বিএনপি কিন্তু 1/11 ভিকটিম মনে করে নিজেকে, আবার শেখ হাসিনাও এটারে ভিকটিম মনে করা শুরু করছে কখন, যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ উনি তো ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিলেন, এটা আমাদের আন্দোলনের ফসল, যা যা করেছে আমরা এন্ডোর্স করব, আমাকে কেন গ্রেপ্তার করবো। তো তখন থেকেই, এবং দল ভাঙার একটা টিয়া ছিল, তো নিজেকে, ফলে দেখা যায় ওই জায়গায় এসে যদিও 1/11 বেনিফিশিয়ারি হিসেবে আমরা পরবর্তী আওয়ামী রেজিমকে দেখি, কিন্তু এই ভিকটিম মনস্তত্ত্বটা দুইটার মধ্যে কাজ করছে, যার জন্য আমরা দেখলাম যে দীর্ঘদিন এই আওয়ামী লীগ সরকার থাকার কারণে সবসময় কথায় কথায় এই যে সিভিল সোসাইটি নিয়ে তার একটা উষ্মা ছিল। এখন একটা সমাজের প্রাণ কিন্তু হচ্ছে তার নাগরিক সমাজ। এখন এই যে ব্যবসায়ী, সরকার, আমলা, এদের বাইরে তো জনগোষ্ঠী আছে, তারা মতামতটা প্রকাশ করবে কীভাবে। এখন কি একটা বলল যে এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে যে কলুষিত করা হলো, দুই দল মিলেই করেছে, যে কিছু লোক যারা জীবনও নির্বাচিত হতে পারবে না, তারা মন্ত্রী হওয়ার জন্য এগুলি করে। মানে অ্যাটাকটা ছিল সিভিল সোসাইটির প্রতি, এবং সিভিল সোসাইটিকে দাঁড়াতে দিল এই কিছু লোক। এর মধ্যে আবার একটা দল আছে যারা মনে করেন যে চাটুকারিতা করে একটু উপরের দিকে যেতে চায়, সরকারও সেই সুযোগটা নিয়ে এর মধ্যে একটা তাবেদার গোষ্ঠী তৈরি করে ফেলে। তো এই যে জিনিসটা, এটার একটা খুব সুন্দর, আমরা 72 সাল থেকে 72-73 সালে যে লেখাটা লিখেছিলেন আহমদ ছফা, যে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, যে কীভাবে বুদ্ধিজীবীরা বিক্রি হয়ে যায়, এবং যখন একটা পরিবর্তন হয় তখন আবার তার ওনারশিপ দাবি করে, এই জিনিসটাও আছে কিন্তু আমাদের এখানে। তো এই জিনিসটা আমরা দেখি। তো এখন যে একটা বিতর্ক চলতেছে, কি এটা একটা কুতর্ক, আমি বিতর্ক বলবো না যে 71 বড় না 24 বড়, এটা তো দরকার নাই। তো রবীন্দ্রনাথ বড় না নজরুল বড়, দরকার নাই তো, যার যার ভূমিকায় সে স্বতন্ত্র। আমার তুলনা করার দরকারটা কি? তুলনা করার তো দরকার নাই। এবং এই যে আমরা তুলনা করি, আমরা ওই যে দেখতাম এক সময় 80-র দশকে, 70-এর দশকের শেষের দিকে, যে কি রুনা লায়লা ভার্সেস সাবিনা ইয়াসমিন, এরকম একটা ছিল বিতর্ক সাংস্কৃতিক কর্মীদের মধ্যে। হয়তো দেখা গেল তাদের মধ্যে প্রচণ্ড বন্ধুত্ব আছে, কিন্তু বাইরে থেকে আমরা এমন একটা আবহ তৈরি করি যে আমরা নিজেরা মারামারি করি। তো যে প্রজন্ম 24-এর সঙ্গে সংশ্লিষ্ট ছিল, সক্রিয় অংশগ্রহণ করেছে, সমর্থন জুগিয়েছে, সহানুভূতি দেখিয়েছে নানানভাবে, একটা বিশাল জনগোষ্ঠী। তরুণরা ছিল ধরেন অনুঘটক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক পর্যায়ে এসে যখন লাশ পড়তে শুরু করলো, মানুষের সহানুভূতিও বাড়তে থাকলো। এবং তখন একটা জিনিস মানুষ রেজিম চেঞ্জের চিন্তাটা, মানে রাজনৈতিক দলগুলোর বাইরে, রাজনৈতিক দলগুলি তো সবসময় রেজিম চেঞ্জ চায়, তাই না? তো ভোটে থাকলে ভোটে তারা চেষ্টা করে, ভোটের সুযোগটা না থাকলে মনে মনে চাইবে যে যেভাবেই হোক রেজিম চেঞ্জ হোক। এক পর্যায়ে সমস্ত মানুষের রেজিম চেঞ্জ চাইবে। আমার তো মনে আছে, মনে হয় এটা আপনার বক্তৃতাটা কবে ছিল, 1 তারিখ না 3 তারিখ? হ্যাঁ, 31 তারিখে আমি টিভিতে শুনছিলাম, সেলিম বাগান বলতেছিল যে এই সরকার মানে পদত্যাগ করতে হবে। এই কথাটা স্পষ্ট প্রথমবার বলেছিলেন, আমার শোনা, এর আগে কেউ বলে থাকলে আমি জানি না। সিভিল সোসাইটি থেকেই প্রথম আমি শুনলাম। তো হয়ে গেছে কি আসলে, এরপরে ফাইনাল টাচটা দিয়ে দিল ওই সেনাবাহিনীর 3 তারিখের মিটিংটা। আমাদের দেশে কিন্তু সব সরকারই সেনা সমর্থিত সরকার, আমাদের মতন সমাজে, যে সেনাবাহিনী যদি সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে কোনো সরকারের পক্ষে টেকা মুশকিল। সেটা আমরা 75-এ দেখেছি, 82-তে দেখেছি, 2007-এ দেখেছি, 90-এও দেখেছি। 90-এও কিন্তু একটা কু হয়েছে, তাই না? ওদের কাছে এরশাদ লায়াবিলিটি হয়ে গেছে,
তখন তারা আর এটা ক্যারি করে না, বলে বদনামের ভাগী হতে চায় না। তো এবারও সেটা হয়েছে। ওই যে আপনি তো বলছিলেন, আমি শুনেছি ওই যে মিরপুর ডিওএইচএসে যে ওরা নাকি বাড়ি বাড়ি গিয়ে ছাত্র খুঁজতেছিল, তখন ওরা সবাই খেপে গেছে এবং বাইরে মিছিল করেছে। ডিওএইচএসের ভিতরে এই যে এই ধরনের মিছিল, এটা তো আমরা এর আগে কোনো আন্দোলনে দেখি নাই। তো এটা তো একটা নতুন মাত্রা, মানে যে সমাজের যে অংশটাকে আমরা ধরে নিই যে প্রচণ্ড রকমের প্রিভিলেজড, তাই না, তারাও ক্ষুব্ধ। তো সুতরাং এইটা হয়। কিন্তু যেই প্রজন্মটা 2024 ঘটিয়েছে বা সামনের কাতারে ছিল, তারা তো 71 তো দূরের কথা, 90ও দেখে না। এদের বয়স কত, 15, 16, 20, 25, এর বেশি তো না। তো যেটা হয়েছে, 71 নিয়ে তো তার কোনো আবেগ থাকার কথা না, তার প্রচণ্ড আবেগ 24 নিয়ে। কিন্তু যে 71ও দেখেছে, 24ও দেখেছে, তার তো 71-এর আবেগ তো সে ভুলবে না, সে তো নিজের চোখে দেখেছে নিঃসন্দেহ, তাই না? সমানও বলবো না, আমি সমান বলবো না, এটা বলবো, আমি এভাবে বলবো যে কে কীভাবে অ্যাফেক্টেড হয়েছে। যেমন আমি আমার ব্যক্তিগত কথাটাই বলি, আমরা থাকতাম মোহাম্মদপুরে, আমি মহসিনলে থাকতাম, কিন্তু আমার মা বাবা থাকতো মোহাম্মদপুরে, আমাদের একটা বাড়ি ছিল মোহাম্মদপুরে। তো একটা বাঙালির একটা ছোট্ট এনক্লেভ ছিল ওখানে। তো 25শে মার্চ রাত্রে আমার মনে আছে 8টার দিকেও, মানে তখন পর্যন্ত ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির মিটিং হওয়ার কথা ছিল ওই রাতে, তখন প্রায় প্রতিদিনই মিটিং হয়। তো আমাকে ওই মনে আছে একরামুল হক ছিল ছাত্রলীগের, পরে প্রচার সম্পাদক ছিল, আর মার্শাল মনি ভাই, সিরাজ ভাইও ঘোরাঘুরি করতেছে দেখলাম ইকবাল হলে। তখন ইকবাল হল হচ্ছে সেন্টার, ঢাকায় তখন সেন্টার দুইটা, একটা হলো 32 নম্বর আর একটা হচ্ছে ইকবাল হল। তো 32 নম্বরে তো সবার অ্যাক্সেস নাই, কিন্তু ইকবাল হলে সবার অ্যাক্সেস আছে, যে কেউ যেতে পারে। তো কী মনে করে আমি ভাবলাম যে আজকে রাত্রে আর হলে থাকবো না, এই বাসায় চলে যাই। কিন্তু 8টা সাড়ে 8টার দিকে আমি বাসে করে বাসায় চলে গেছি মোহাম্মদপুরে। এই তো রাত্রে শুরু হইল গোলাগুলি। আমি তো বুঝি নাই এরকম প্রচুর, এটা তো মানে আনথিঙ্কবল, কারণ কেউ বলে নাই তো, যে যত বড় বড় কথা বলবো, কেউ আমাদেরকে বলে না যে এরকম হতে যাচ্ছে। এবং এখন যে রিপোর্টগুলি আমরা পড়ি, এই যে কি, এই যে আমিন আহমেদ চৌধুরীর বইটা বা ব্রিগেডিয়ার মুস্তাফিজের যে ইন্টারভিউ বা এগুলো পড়লে দেখা যায় তারা 25 তারিখ রাত্র পর্যন্ত আবেদন করছে যে আমাদেরকে একটা সিগন্যাল দেন, ডিরেকশন দেন, আমরা কী করব, দেয় নাই। এই যে হাবিলদারকে দিয়ে স্বাধীনতার ঘোষণা করার যে স্টোরিটা, তাজউদ্দিনকে উনি দিল না মেসেজ, উনার খুব ক্লোজ ছিল সিরাজুল খান, শেখ ফজলুল মনি, আব্দুর রাজ্জাকেরা, এরা ছিল তার পিলার, তাদেরকে উনি কিছু বলল না। উনি এক বিডিআরের হাবিলদারকে ডেকে না স্বাধীনতার ঘোষণা দিল, এটা কি বিশ্বাসযোগ্য হয়? এবং এই স্টোরিটা আমরা জানলাম 72 সালে, 71-এর পুরো 9 মাস তো আমরা এটা শুনি নাই কখনো, কেউ বলে নাই। এই কি, তো আমি এত ইয়েতে গেলাম না, আমার কথা হচ্ছে যে 71 যে কি নৃশংস, এবং শেষ মতো আমাদের বাড়িটা পোড়াই দিল। আমরা 26শে মার্চ 1 কাপড়ে বেরিয়ে গেলাম। তারপরে আমি যখন ইন্ডিয়াতে ট্রেনিং নিতেছি, 1.5 মাস পরে আমি শুনতে পারছি আমার বাবা মা। তারপরে থাকার জায়গা ছিল না, আমার মা ছোট 2 ভাইকে নিয়ে ত্রিপুরা চলে গেছে। ঠিক আছে, আমি তো এই অভিজ্ঞতা বলতে দিয়েছি, আমি তো আমার কাছে ওই আবেগটা তো ইমপ্রুভ। তো এরকম আমাদের যে প্রজন্মটা, আমি বলবো যে 71-এর মুখোমুখি 24কে দাঁড় করানো বোকামি হবে। কারণ 71-এ 7 কোটি লোকের উপর দিয়ে এটার ঝড়টা গেছে, কিন্তু এই 24-এর সময় আমি গ্রামে ছিলাম পুরো সময়টা, এবং শেষের দিকে আমি ঢাকা আসবো, আসতে পারতেছি না, কারফিউ এবং ইন্টারনেট নাই, কিচ্ছু নাই, যোগাযোগ করতে পারতেছি না। আমাদের এলাকায় উরস হচ্ছে, গ্রামের মধ্যে এটা কোনো ইয়েই নাই। কারণ আমি যে জায়গায় থাকি সেটা ইউনিয়ন হেডকোয়ার্টার থেকে 2 মাইল ধরে, উপজেলা হেডকোয়ার্টার থেকে 10 মাইল ধরে, আর ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে রাস্তায় 2 ঘন্টা লাগে যেতে, ওখানে এগুলো নাই। তো ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা মানে যে কোনো ঘটনা ঘটে, আমরা কিন্তু সেটাকে উপজীব্য করে এক ধরনের রাজনীতি করি। তো রাজনীতি করতে গিয়ে আমি আমার পছন্দ মতো ন্যারেটিভ বানাই। এই ন্যারেটিভগুলো কিন্তু বেশি দিন টেকে না যদি সেটা বাস্তবতার উপর ভিত্তি করে না হয়। তো আমি মনে করি যে
71 ভার্সেস 24 এটা একেবারেই কুতর্ক, এটার মধ্যে যাওয়াই উচিত না। 71-এর যে আকাঙ্ক্ষাগুলো পূরণ হয় না, সেই আকাঙ্ক্ষার পূরণের দাবিতেই কিন্তু 90 হয়েছে, তারপরেও পূরণ হয় না, আবার 24-এ হয়েছে। সেজন্য বলে যে জনগণ বারবার প্রতারিত হয়। এবং এই যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করেন, রাজনীতি করেন, পরিবর্তনের অনুঘটক তো রাজনীতিবিদরা, আসলে তারাই তো মাঠে থাকে। সিভিল সোসাইটি হয়তো একটা জিনিস নিয়ে বিতর্ক করতে পারে, একটা অসঙ্গতি তুলে ধরতে পারে, চাপ সৃষ্টি করতে পারে, প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে পারে। এই প্রেশার গ্রুপ আবার মব না এটা তো, কিন্তু মূল কাজটা রাজনীতিবিদদের করতে হয়। কিন্তু এই রাজনীতিবিদদের যে যে কাঠামোর মধ্যে তারা কাজ করেন এবং যে মন মানসিকতা নিয়ে, তাদের স্বভাবের পরিবর্তন না হলে তো পরিবর্তন হবে না। এবং এটার আমি কোনো পরিবর্তন দেখি না, সেই আগের সিস্টেম। ওই যে আবু আহমেদ ভাই যে কথাগুলো বলতেছিলাম, আমি তো কিছুটা বুঝি, যেহেতু আমি অর্থনীতির ছাত্র ছিলাম। আমাদের দেশে শত শত সরকারি সংস্থা আছে যেটার বেনিফিশিয়ারি শুধু তাদের কর্মচারীরা, তার বেতন ভাতা পাচ্ছে, এদের আর কোনো কাজ নাই। সমাজ এদের কাছ থেকে এক গ্রাম উপকারও পায় না। এরকম অনেক কিছু আছে।